প্রশান্ত মহাসাগরের মাঝ বরাবর ভাসছে এই তিনজন। অনেকদিন ধরেই পেটে তাদের খাবার নেই, এক ফোঁটা পানীয় জল নেই। তবুও তারা বাঁচার আশায় আছে যে কেউ তাদেরকে সেখান থেকে রক্ষা করবে। তবে অনেক কয়েকদিন কেটে যায়, কেউই আসে না। ছোট্ট একটি বোটের উপর তারা তিনজনেই ভেসে আছে। সেই ছোট্ট বোটটিতে তিনজনের বসার জায়গা পর্যন্ত নেই। এই মাঝ সমুদ্রে বেঁচে থাকাটা তাদের কাছে অসম্ভব হয়ে পড়ে। তবে অবাক করার বিষয়, তারা সেই ছোট্ট বোটের মধ্যেই প্রায় 34 দিন এই জীবন মৃত্যুর লড়াই চালিয়ে যায়। আর এটা প্রায় অসম্ভব। এই কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনজন সৈনিকের সত্য জীবন কাহিনীর উপর তৈরি করা। তারা তিনজনেই আমেরিকার একটি ফাইটার প্লেনের পাইলট ছিল। তাদের প্লেনটি যান্ত্রিক গোলযোগের কারণে প্রশান্ত মহাসাগরের মাঝে ভেঙে পড়ে এবং সেখানে আটকে পড়ে প্রায় 34 দিন। তবে তারা কিভাবে এই 34 দিন ওই সমুদ্রের মাঝ বরাবর বেঁচেছিল, আসুন তাদের সেই অদম্য হার না মানার সত্য কাহিনী জেনে নেই। প্রশান্ত মহাসাগর, সাল 1942। মার্কিন নৌবাহিনীর প্রায় 2000 জন সৈনিক এবং একটি বিশাল বিমান বাহিনী জাপানের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই মিশন অনুযায়ী আমেরিকার যুদ্ধবিমানের একটি দল সরাসরি জাপানের দিকে উড়ে যায়। তাদেরই একটি ফাইটার প্লেন লিড করছিল এক এক্সপিরিয়েন্স নেভি পাইলট চিফ হ্যারল্ড ডিকসন। তার সঙ্গে আরও 2 জন সৈনিক ছিল, রেডিও অপারেটর অ্যান্টনি পাস্তোলা এবং বম্বার্ডিয়ান জিন অলড্রিজ। তাদের প্লেনটি বিশাল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে হাওয়ার গতিতে জাপানের দিকে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই অলড্রিজ লক্ষ্য করে যে রাডারে আসা সিগন্যালগুলি অদ্ভুতভাবে গায়েব হয়ে গেছে। সে সাথে সাথেই পাইলটের সিটে বসে থাকা হ্যারল্ডকে বিষয়টি জানায়, তবে সে কোনো উত্তরই দেয় না। কিন্তু যখন অলড্রিজ সিটের পিছনে 2 বার টোকা দেয়, তখনই হ্যারল্ড বলে, বন্ধুরা, সিগন্যাল গায়েব হয়ে গেছে, এখন আমাদের আর কিছুই করার নেই। এই মুহূর্তে আমাদের হাওয়ার গতিপথ এবং সমুদ্রের ঢেউয়ের উপর নির্ভর করে প্লেনটিকে ওড়াতে হবে। হ্যারল্ডের কথা অনুযায়ী অলড্রিজ রিডিং ডিভাইস দেখে জানায়, সমুদ্রের ঢেউ অনুযায়ী সঠিক দিক হলো পূর্ব দিক। এটি জানার পর হ্যারল্ড প্লেনটিকে পূর্ব দিকে ঘুরিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর হ্যারল্ডের নজর পড়ে ইন্ডিকেটরের দিকে। সে দেখে যে প্লেনের তেল প্রায় শেষের দিকে, প্লেনটি যে কোনো মুহূর্তে ক্র্যাশ হয়ে যেতে পারে। সে সাথে সাথেই তার সাথীদের বলে, তোমরা তৈরি হয়ে যাও, প্লেনে বেশি তেল নেই। তেল শেষ হওয়ার আগেই আমাদের এমার্জেন্সি জলের উপর ল্যান্ডিং করতে হবে। তাড়াতাড়ি দরকারি জিনিসগুলো গুছিয়ে নাও। হ্যারল্ড আর দেরি না করে প্লেনটিকে সমুদ্রে ল্যান্ড করিয়ে দেয় এবং কোনো মতে তিনজনেই ডুবতে থাকা প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। হ্যারল্ড নিজের কাছে রবারের তৈরি একটি বোট নিয়ে নেয়, যা সাধারণত এমার্জেন্সির সময় ব্যবহার করা হয়। তাতে হাওয়া ভরে একটি বোট বানানো যায়। এই ভয়ঙ্কর সমুদ্রে এই বোটই তাদের প্রাণ বাঁচাতে পারত। হ্যারল্ড দ্রুত বোটের ব্যাগটি বের করে এবং সেটিতে হাওয়া ভরতেই সেটি ফুলে উঠে বোটের আকার ধারণ করে। এবার সেটি ভেসে থাকতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু ভিতরে বসার আগেই সমুদ্রের প্রচণ্ড ঢেউ বোটটিকে উল্টে দেয়। তবে অনেক চেষ্টার পর অবশেষে তারা বোটটিকে সোজা করে। এরপর তারা উপরে উঠে পড়ে। বোটটিতে তিনজনের জন্য জায়গা ছিল খুবই কম, তাই তারা গুটিসুটি মেরে শুয়ে পড়ে। হ্যারল্ড তাদেরকে বলে, উদ্ধারকারী দল হয়তো সকালের মধ্যেই তাদেরকে উদ্ধার করতে চলে আসবে। এইভাবেই একটি রাত তারা কোনোভাবে কাটিয়ে দেয়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর হ্যারল্ড, পাস্তোলা এবং অলড্রিজ বড় আশা নিয়ে উদ্ধারকারী দলের অপেক্ষা করতে থাকে, হয়তো কেউ তাদেরকে খুঁজছে। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও কারোর দেখা মেলে না। ঠিক তখনই হঠাৎই অলড্রিজ দূরের আকাশে উদ্ধারকারী দলের একটি এরোপ্লেন দেখতে পায়। হ্যারল্ড বলে, এটা তো নেভি রেস্কিউ প্লেন, এটা নিশ্চয়ই আমাদের খোঁজার জন্য এসেছে। অলড্রিজ বলে, আমাদের ওদের ইশারা করে জানাতে হবে যে আমরা এখানে আছি, নইলে ওরা চলে যাবে। তারা পাস্তোলাকে প্যারাসুট আর ফ্লেয়ার গান ব্যবহার করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে বলে। তবে সে জানায়, আগের দিন রাতেই প্লেন থেকে বেরোনোর সময় ওই জিনিসগুলি প্লেনের সাথেই ডুবে গেছে, তাই এখন তাদের কাছে এমন কিছুই নেই যা দিয়ে প্লেনের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু তবুও তারা অনেকক্ষণ চিৎকার করতে থাকে। কিন্তু রেস্কিউ প্লেনটি কিছুক্ষণের মধ্যেই সামনে কোথাও মিলিয়ে যায়। প্লেনটি চলে যাওয়াতে তিনজনের মন অনেকটাই খারাপ হয়ে যায়। তারা হতাশ হয়ে বোটের মধ্যে বসে পড়ে। অলড্রিজ বলে, হয়তো ওরা আমাদের দেখেছে আর এখন সাহায্য আনতে গেছে। তবে হ্যারল্ডের মনে হয় তারা তাদেরকে আদেও দেখেনি। তারা আর ফিরে আসবে না, কারণ যুদ্ধের সময় রেস্কিউ প্লেন এক জায়গায় দ্বিতীয়বার আসে না। সকলেই হতাশ হয়ে পড়ে। তাদের কাছে এখন না আছে কোনো জরুরি সরঞ্জাম, আর না ছিল খাবার বা পানীয় জল। তারা এই বিশাল সমুদ্রের মাঝখানে আটকে পড়েছিল, যেখানে তাদের বাঁচাতে আসার মতো আর কেউই ছিল না। এই পরিস্থিতি দেখে হ্যারল্ড, অলড্রিজ ও পাস্তোলাকে বলে, আমরা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, তাই আমাদের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে যদি আমরা বেঁচে থাকতে চাই।
আর আমি যা অর্ডার দেব তা তোমাদের দুজনকেই মানতে হবে। দুজনেই হ্যারল্ডের কথায় একমত হয়। এরপর সে বলে, ঠিক আছে, এবার দেখা যাক আমাদের কাছে কি কি আছে। যা আছে সব বাইরে বার করো। পাস্তোলা আর অল্ড্রিজের কাছে বন্দুক, ছুরি, দড়ি এবং আরও কিছু জিনিস ছিল। পাস্তোলার কাছে একটি ওয়াটার ব্যাগও ছিল। এটি দেখে সবাই খুশি হয়, হয়তো কিছুটা জল তো পাবে। কিন্তু দুঃখজনকভাবে তাতে এক ফোঁটাও জল ছিল না। সব কিছু দেখার পর হ্যারল্ড বলে, আমাদের ওজন যতটা সম্ভব কম রাখতে হবে, তাই আমাদের জুতো সমুদ্রে ফেলে দেওয়া উচিত। অল্ড্রিজ আর পাস্তোলা তাদের জুতো জলে ফেলে দেয়, কিন্তু হ্যারল্ড নিজের জুতো ফেলে না। তাদের কিছু জিজ্ঞাসা করার আগেই হ্যারল্ড বলে, হয়তো একজনের জুতো রাখা উচিত। যদি কোনোভাবে আমরা কিনারায় পৌঁছতে পারি তবে হাঁটার জন্য জুতোর তো প্রয়োজন হবে। তো যাই হোক, হ্যারল্ডকে তারা কিছুই বলে না। এইভাবেই রাত হয়ে যায়। রাত হওয়ার পর তিনজন মিলে ঠিক করে যে তারা একজন একজন করে সমুদ্রের উপর নজর রাখবে, যাতে কোনো জাহাজ বা সাহায্যের সংকেত দেখতে পেলে আর মিস না হয়। প্রথমে অল্ড্রিজ পাহারা দিতে বসে। অনেক কয়েক ঘন্টার পর হ্যারল্ড নজরদারির দায়িত্ব নেয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরেও সমুদ্র শান্ত ঢেউ ছাড়া তারা আর কিছুই দেখতে বা শুনতে পায় না। এইভাবে আরও একটি রাত কেটে যায়। পরদিন সকালে নজরদারির দায়িত্ব পড়ে পাস্তোলার উপর। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও কোনো সাহায্য আসে না। তখন পাস্তোলা হ্যারল্ডকে জিজ্ঞাসা করে, আমাদের বর্তমান পজিশন কি? হ্যারল্ড জানায় যে তারা এখন হাওয়াই থেকে প্রায় 1900 মাইল দূরে এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রায় 6000 মাইল দূরে রয়েছে। তারপর সে নিজের জামার একটি সুতো হাওয়ায় উড়িয়ে হাওয়ার গতিবেগ বোঝার চেষ্টা করে। সমুদ্রের হাওয়া এখন প্রায় 22 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বইছে, যা একটি সমতল তলের বোটকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তবে তাদের চিন্তা ছিল শুধু একটাই, এইভাবে ভাসতে ভাসতে তাদের বোটটি যেন জাপানিদের এলাকায় না চলে যায়। ইতিমধ্যে তাদের প্রচণ্ড খিদে পেতে শুরু করে, কিন্তু দরকারি জিনিসের পাশাপাশি খাবারও প্লেনের সাথে সমুদ্রে তলিয়ে গেছে। আর যদি তারা তাড়াতাড়ি খাবার বা জল না পায় তবে তাদের মৃত্যুর আশঙ্কা ছিল। তখনই হ্যারল্ডের মাথায় একটি বুদ্ধি আসে যে তাদের কাছে খাবার নেই তো ঠিকই, কিন্তু সমুদ্রের মাছ তো আছে। যদি কোনোভাবে মাছ ধরা যায় তবে খাবারের ব্যবস্থা হতে পারে। অল্ড্রিজ তার কথায় রাজি হয়ে বলে, বুদ্ধিটা ভালো, কিন্তু আমাদের কাছে তো মাছ ধরার কিছুই নেই। তবে আমরা আমাদের ব্যাগটা একবার চেক করতে পারি। এমার্জেন্সির জন্য কিছু জিনিস তো রাখা হয়েছিল, হয়তো সেখান থেকে মাছ ধরার মতো কিছু একটা পেয়ে যাব। ব্যাগ চেক করার সময় হ্যারল্ড একটি দড়ি পায়। পাস্তোলার কাছে বন্দুকের দুটি ম্যাগাজিন ছিল। তার মধ্যে থেকে সে একটি ম্যাগাজিনে স্প্রিং বার করে চটজলদি মাছ ধরার একটি বড়শি বানিয়ে ফেলে। এরপর হুকটিকে দড়ির সঙ্গে বেঁধে টোপ হিসেবে রুমালের একটি ছোট্ট টুকরো ছিঁড়ে হুকে আটকে দেয়। সেটি দেখতে হুবহু একটি ফিশিং রডের মতো লাগছিল, যা দিয়ে মাছ ধরা সম্ভব ছিল। অল্ড্রিজ হুকটি জলে ফেলে দেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দড়িটি টানতে শুরু করে। অল্ড্রিজ খুশি হয়ে বলে, মনে হচ্ছে মাছ ধরা পড়েছে। সে দড়িটি নিজের দিকে টানতে থাকে, কিন্তু পুরো শক্তি দেওয়ার পরেও তারা মাছটিকে উপরে তুলতে পারে না। সম্ভবত বড়শিতে কোনো ছোট মাছ নয়, বরং বড়সড় কোনো প্রাণী ছিল, যার শক্তি অল্ড্রিজের চেয়েও বেশি। অল্ড্রিজ জোরে টান দিতেই দড়িটি ছিঁড়ে যায়। সে পিছনের দিকে আছড়ে পড়ে। অল্ড্রিজ আর পাস্তোলা যখন জলের দিকে দেখে তখন সেখানে কিছুই দেখতে পায় না। অল্ড্রিজ বলে, মনে হচ্ছে জলের নিচে এমন কিছু আছে, হয়তো তার আমাদের থেকেও বেশি খিদে পেয়েছে। ততক্ষণে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। কড়কড়ের রোদ এবং খিদের জ্বালায় তিনজনেরই খারাপ অবস্থা। হ্যারল্ড এবং পাস্তোলা নিজেদের জামা মাথার উপর দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করে। অন্যদিকে অল্ড্রিজ চুপচাপ বড়শি জলে ফেলে মাছ ধরার অপেক্ষায় থাকে। এই সময় পাস্তোলা হাসতে হাসতে বলে, আমার মনে হচ্ছে আমরা কোনো মেডেল পাওয়ার মতো কাজ করছি, কিন্তু বোটের মধ্যে খিদের জ্বালায় মরাটা কোনো বীরের মতো কাজ নয়। এর থেকে শত্রুর হাতে মরাই ভালো, তাতে মেডেল তো পাওয়া যেত। এতে হ্যারল্ড হেসে বলে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করো যেন ফিরে গিয়ে আমাদের ফাইটার প্লেনের ক্ষতিপূরণ না দিতে হয়। এইভাবেই আরও 5 দিন কেটে যায়। না তারা কোনো খাবার না কোনো পানীয় জল তারা পায়। হঠাৎই হ্যারল্ডের মনে পড়ে তার পকেটে একটি পেন্সিল আছে। সে ঝটপট পেন্সিলটি বার করে নিজের লাইফ জ্যাকেটের উপর কিছু দাগ টানতে শুরু করে। অল্ড্রিজ আর পাস্তোলা অবাক হয়ে সেটিকে দেখে। আসলে হ্যারল্ড চুপচাপ জ্যাকেটের উপর দাগ দিয়ে একটি ম্যাপ আঁকছিল। কিছুক্ষণ পর সে সেই ম্যাপটি দুজনকেই দেখায়। ম্যাপের একটি বিন্দুর দিকে দেখিয়ে হ্যারল্ড বলে, দেখো, এই মুহূর্তে আমরা এখানে আছি, তবে এই জায়গায় ছোট ছোট কিছু দ্বীপ থাকার কথা, যা হয়তো আমাদের সব থেকে কাছেই থাকতে পারে। যদি আমাদের বোটটি এই গতিতেই চলতে থাকে তবে হয়তো আমরা সেখানে পৌঁছতে পারবো। হতে পারে সেখানে পৌঁছানোর পর আমরা কোনো সাহায্য পেয়ে যাব। এটা শুনে পাস্তোলা বলে, যদি হাওয়া নিজের দিক পরিবর্তন করে
তবে আমরা কোনোদিনই সেখানে পৌঁছাতে পারবো না। হ্যারল্ড একটু ভেবে বলে, এই ম্যাপ তখনই কাজে আসবে যখন হাওয়া উল্টো দিকে বওয়ার সময় বোটটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো। হ্যারল্ড সাথে সাথেই অলড্রিজকে অর্ডার দেয় যেন সে বোটে লাগানো দড়িটিকে খোলে। এরপর সে পাস্তোলাকে ব্যাগে পড়ে থাকা একটি তার দিয়ে ফ্রেম তৈরি করতে বলে, যাতে বোটটি হাওয়ার গতি পরিবর্তন হলে ঘুরে না যায়। দুজনেই হ্যারল্ডের কথা মতো কাজ শুরু করে। তারা দড়ির একটি দিক বোটের সাথে শক্ত করে বেঁধে রাখে এবং অন্য দিকটি পাস্তোলার তৈরি তারের ফ্রেমের সঙ্গে বেঁধে দূরে জলে ফেলে দেয়। সেই ফ্রেমটি এখন তাদের জন্য একটি সি অ্যাঙ্কার হিসেবে কাজ করছিল। এটা দিয়ে তাদের বোটের গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল। আসলে সমুদ্রের হাওয়া যদি উল্টো দিকে বইতো তবে তা বোটের দিক অন্যদিকে ঘুরিয়ে দিতে পারত। তাই এই পরিস্থিতিতে এই সি অ্যাঙ্কারই বোটকে স্থির রাখবে। এরপর যখন হাওয়া সঠিক দিকে বইতে শুরু করবে তখন সি অ্যাঙ্কার খুলে নেওয়া হবে যাতে বোটটি এগিয়ে যেতে পারে। কিছুক্ষণ পর হাওয়া সঠিক দিকে বইতে শুরু করে। তারা সি অ্যাঙ্কারটিকে তুলে নেয় এবং বোটটি সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হ্যারল্ড তাদেরকে বলে, আপাতত হাওয়া তো সঠিক দিকেই বইছে। এখন যদি একটু বৃষ্টি হয় তবে অন্তত পানীয় জলের ব্যবস্থা হতো। সমুদ্রের এই নোনা জল খাওয়া যাবে না। সেই অসীম সমুদ্রের মাঝে বেঁচে থাকার প্রায় সব আশায় শেষ হয়ে যাচ্ছিল। তারা সবাই উপরওয়ালার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে শুরু করে, কারণ জল ছাড়া তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। সেই রাতেই অলড্রিজ এবং পাস্তোলা গভীরভাবে ঘুমাচ্ছিল। শরীর তাদের প্রত্যেকেরই দুর্বল হয়ে পড়েছিল। তখন পাহারার দায়িত্বে ছিল হ্যারল্ড। ঠিক তখনই হঠাৎই প্রবল বৃষ্টি হতে শুরু করে। অলড্রিজ ও পাস্তোলা জেগে ওঠে। অঝরে বৃষ্টি হতে দেখে তিনজনেই খুবই খুশি হয়ে যায়। হয়তো উপরওয়ালা তাদের দোয়া শুনতে পেরেছে। এরপর তাদের হাতে যা ছিল, জুতো, টুপি, জলের ব্যাগ, সবকিছুতেই তারা বৃষ্টির জল জমিয়ে নিতে থাকে। এতদিন পর তারা কিছুটা পানীয় জল পায়। রাতটা তাদের এইভাবেই কেটে যায়। পরদিন অলড্রিজ আবার জলে বড়শি ফেলে মাছের অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ সময় কেটে গেলেও তার হাতে কিছুই লাগে না। এইভাবে তার ধৈর্যের বাঁধ প্রায় ভেঙেই যায়। সে বুঝতে পারে যে এই পদ্ধতিতে কোনো মাছ ধরা পড়বে না। পেটের খিদে মেটানোর জন্য তাদের অন্য কোনো উপায় বের করতেই হবে। এই ভেবে সে পকেট থেকে তার ছোট্ট ছুরিটিকে বার করে। তাকে এমনটা করতে দেখে হ্যারল্ড তাকে সতর্ক করে দেয়। সে চিৎকার করে বলে, ছুরিটা ভিতরে রাখো অলড্রিজ, নইলে তুমি বোটে ফুটো করে দেবে। কিন্তু খিদের জ্বালায় অলড্রিজের মাথায় শুধু একটি কথাই ঘুরছিল, শুধু মাছ আর তার মাংসই তার চোখের সামনে ভেসে উঠছিল। সে হ্যারল্ডের কথায় কান্না দিয়ে একের পর এক ছুরি চালাতে শুরু করে জলের উপরে। হঠাৎই তার ছুরি কোনো এক শক্ত জিনিসে গিথে যায়। অলড্রিজ একেবারে ঘাবড়ে যায়। তার মনে হয় হয়তো সে ভুল করে বোটের মধ্যেই ছুরি ঢুকিয়ে দিয়েছে। সে হ্যারল্ডের দিকে তাকিয়ে বলে, কোনো এক শক্ত জিনিসে আমার ছুরিটি গিথে গেছে। মনে হয় আমি বোটে ফুটো করে ফেলেছি। এটা শুনে তো হ্যারল্ডের কপালের ঘাম ছুটে যায়। সে অলড্রিজকে ছুরিটিকে বার করতে মানা করে, কিন্তু ঠিক তখনই অলড্রিজ অনুভব করে যে জিনিসটিতে ছুরি গিথেছে সেটি জোরে জোরে নড়াচড়া করছে। সে বুঝতে পারে এটা অবশ্যই কোনো জ্যান্ত প্রাণী বা মাছ। সাথে সাথে সে এক ঝটকা দিয়ে হাতটি উপরের দিকে টানতেই সেই প্রাণীটি সরাসরি পাস্তোলার উপরে গিয়ে পড়ে। তখন তারা দেখে এটা আর কিছুই নয়, একটি ছোট্ট শার্ক। পাস্তোলা ভয় পেয়ে এক লাফ দিয়ে জেগে যায় এবং কিছু না ভেবেই শার্কটিকে শক্ত করে চেপে ধরে। অলড্রিজ ও শার্কটিকে জাপটে ধরলে সময় নষ্ট না করে একের পর এক ছুরির আঘাত করতে শুরু করে তারা। ছুরির আঘাতে কয়েক সেকেন্ডের মধ্যেই শার্কটি মারা যায়। এরপর অলড্রিজ যখন শার্কটির পেট চেরে, তখন তার পেটের ভিতর থেকে অনেকগুলি ছোট ছোট মাছ বেরিয়ে আসে, যা সেই শার্কটি খেয়েছিল। এরপর তারা তিনজনেই পশুর মতো সেই কাঁচা মাছগুলিকেই খেতে শুরু করে। হ্যারল্ড ওই মাছের কিছু টুকরো তার মোজার ভিতরে রেখে দেয়, যাতে পরবর্তী 1-2 দিন খিদের সময় তা খেয়ে পেট ভরতে পারে। শার্কটিকে কাটার ফলে বোটের ভিতরে রক্ত ছড়িয়ে পড়েছিল। অলড্রিজ আর পাস্তোলা মিলে বোটটিকে পরিষ্কার করে সব রক্ত সমুদ্রে ফেলে দেয়। কিন্তু এমনটা করতেই তারা দেখে যে তাদের বোটের চারিপাশে অনেকগুলি শার্ক জড়ো হয়ে চক্কর কাটছে। পাস্তোলা ভয় পেয়ে হ্যারল্ডকে সতর্ক করে দেয়। হ্যারল্ড তাদেরকে জানায় যে জলে ছড়িয়ে পড়া রক্তের গন্ধই শার্কদের এখানে টেনে এনেছে, কারণ শার্ক অনেকটা দূর থেকেই রক্তের গন্ধ চিনতে পারে। রক্ত তাদেরকে উত্তেজিত করে দেয়। ওরা এখন আমাদের শিকার করতে চায়, তাই আমাদের খুবই সাবধানে থাকতে হবে। শার্কের ভয়ে তিনজনেই চুপচাপ বোটের মধ্যেই বসে থাকে। মাঝরাতে হ্যারল্ড সতর্ক হয়ে সমুদ্রের উপর সাহায্যের আশায় নজর রাখতে থাকে। এদিকে অলড্রিজ আর পাস্তোলা তখন ঘুমাচ্ছিল। সেই সময় হঠাৎই অলড্রিজের ঘুম ভেঙে যায়। সে সমুদ্রে জল দিয়ে নিজের মুখ ধুতে শুরু করে এবং পরের মুহূর্তেই যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আসলে বোটের নিচে একটি শার্ক ওত পেতে বসেছিল এবং সুযোগ বুঝেই সে অলড্রিজের হাতে কামড়ে ধরে।
অলড্রিচ সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, কিন্তু ততক্ষণে তার হাতটি খুব খারাপভাবে কামড়ে দিয়েছিল। তার চিৎকার শুনে পাস্তোলা আর কিছু না ভেবেই সমুদ্রের দিকে এলোপাথারি গুলি চালাতে থাকে। হ্যারল্ড চিৎকার করে বলে, থামো পাস্তোলা, এইভাবে গুলি চালানো বন্ধ করো। হ্যারল্ড দেখে শার্কের আক্রমণে অলড্রিজের হাত রক্তাক্ত হয়ে গেছে। সে আর দেরি না করে তার আঘাতে রুমাল দিয়ে শক্ত করে বেঁধে দেয়, যাতে রক্ত পড়া বন্ধ হয়। প্রচণ্ড খিদে আর সাহায্যের আশায় এইভাবেই অনেক কয়েকটা দিন কেটে যায়, কিন্তু তখনও পর্যন্ত কোনো সাহায্যর দেখা মেলে না এবং আশপাশে কোনো কুলকিনারাও ছিল না। যেদিকেই তারা তাকায় অসীম সমুদ্রই চোখে পড়ে। খাবার ও জলের অভাবে তারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তাদের হ্যালুসিনেশন বা মানসিক ভ্রম হতে শুরু করে। এভাবেই আরও 15 দিন কেটে যায়। তারা ভিতর ভিতর অনেকটাই ভেঙে পড়ে। পাস্তোলা এক দৃষ্টিতে নিজের বন্দুকটির দিকে তাকিয়ে থাকে। অলড্রিজ এটি দেখে ভয় পায় যে পাস্তোলা হয়তো নিজের ওপর বা অন্য কারোর ওপর গুলি চালিয়ে দিতে পারে। তাই সে পাস্তোলার কাছ থেকে বন্দুকটি চাইলেই পাস্তোলা অলড্রিজের ভয় বুঝতে পেরে দুর্বল গলায় বন্দুকটি তার হাতে দিয়ে বলে, আমি কোনো ভুল কাজ করতে যাচ্ছি না। বন্দুকটি হাতে দেওয়ার সাথে সাথেই অলড্রিজ সেটি হ্যারল্ডের দিকে তাক করে। এটি দেখে পাস্তোলা ভয় পেয়ে যায়। সে বলে, এটা কি করছো তুমি? অলড্রিজ বলে, খাবার চাই কিনা বলো তুমি। পাস্তোলা বুঝতে পারে যে অলড্রিজের খিদে মেটানোর জন্য সে হ্যারল্ডকে মারতে চাইছে। সে তাকে বাধা দেওয়ার আগেই সে গুলি চালিয়ে দেয়। তবে সে হ্যারল্ডকে নয়, বরং তার পাশে বসে থাকা একটি সিগল পাখির দিকে চালায়। গুলির শব্দে হ্যারল্ডের ঘুম ভাঙতেই সে বুঝতে পারে তারা একটি সিগলের শিকার করেছে। সাথে সাথে সে জলে ঝাঁপ দেয় যাতে মৃত পাখিটিকে বোটে নিয়ে আসতে পারে। কোনো রকমে ঢেউয়ের সাথে লড়াই করে সে পাখিটি পর্যন্ত পৌঁছায়, কিন্তু পাখিটি হাতে নিতেই দেখে সামনে থেকে একটি বিশাল শার্ক তার দিকেই আসছে। পাস্তোলা এবং অলড্রিজ শার্কটিকে দেখে চিৎকার করে বলে, হ্যারল্ড তাড়াতাড়ি করো, তোমার পিছনে শার্ক আসছে। হ্যারল্ড সিগলটিকে হাতে নিয়ে প্রাণপণে সাঁতার কেটে বোটের দিকে আসার চেষ্টা করতে থাকে। একদিকে ছিল পেটের খিদে, অন্যদিকে মৃত্যু। অলড্রিজ শার্কটির দিকে গুলি করার চেষ্টা করলে তার বন্দুকের স্লাইড জ্যাম হয়ে যায়। শার্কটি এতক্ষণে হ্যারল্ডের একদম কাছে চলে আসে, কিন্তু সেটি হ্যারল্ডকে আক্রমণ করার আগেই সৌভাগ্যবশত তারা দুইজনেই তাকে টেনে বোটে তুলে নেয়। তারা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অনেক দিনের ক্ষুধার্ত পাস্তোলা, হ্যারল্ড এবং অলড্রিজ সিগলের মাংস খেয়ে নিজেদের খিদে মেটায়। 20 দিন, প্রায় 20 দিন তারা মৃত্যু আর খিদের লড়াইয়ের মধ্যে দিয়ে বেঁচে থাকে। হ্যারল্ড গভীর ঘুমে বোটের মধ্যেই শুয়েছিল, কিন্তু হঠাৎই তার ঘুম ভেঙে যায়। সে দেখে খিদে আর তৃষ্ণায় কাতর অলড্রিজ এবং পাস্তোলা দুজনেই গভীরভাবে ঘুমাচ্ছে, অথচ সে তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল। এটি দেখে হ্যারল্ড রেগে যায় এবং দুজনকে জাগিয়ে খুব বকাবকি করতে শুরু করে। কিন্তু হ্যারল্ডের এই চিৎকার অলড্রিজের মোটেও পছন্দ হয় না। সে বলে, গত 2 দিন ধরেই হাওয়া বইছে না, বোটটি এক জায়গাতেই আটকে আছে, এমন অবস্থায় পাহারা দিয়ে লাভ কি? অলড্রিজের এই ব্যবহারে হ্যারল্ডের রাগ আরও বেড়ে যায়। দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়। অলড্রিজ হ্যারল্ডের উপর দোষ চাপাতে শুরু করে যে তার কারণেই আজ তারা এই বিশাল সমুদ্রে আটকে পড়েছে, কারণ সে প্লেনটিকে ভুল দিকে উড়িয়ে নিয়ে এসেছিল, আর এই মুহূর্তে তারা কোথায় আছে তা কেউই জানে না। হ্যারল্ডের ম্যাপ আর দিক নির্ণয় এই পুরোটাই অনুমানের উপর টিকে ছিল। অলড্রিজ রেগে গিয়ে হ্যারল্ডকে বলে, তোমার জন্যই আমরা এই সমুদ্রে হারিয়ে গেছি, আর এটা তোমারই দোষ হ্যারল্ড। এটা শুনে হ্যারল্ডের সেই দিনের কথা মনে পড়ে যায় যখন তারা প্লেনে ছিল এবং প্লেনটি দিক হারিয়ে ফেলেছিল। আসলে সেদিন হ্যারল্ড যখন প্লেনটি চালাচ্ছিল তখন প্রচণ্ড গরম আর ক্লান্তির কারণে কিছুক্ষণের জন্য তার চোখ লেগে গিয়েছিল, আর এটাই ছিল হ্যারল্ডের সবচেয়ে বড় ভুল। তারা সেই পয়েন্টটি ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল। সেই পয়েন্ট থেকেই তাদের প্লেনটিকে ঘোরানোর কথা ছিল, কিন্তু যখন সে প্লেনটিকে ঘোরায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তেল শেষ হয়ে যাওয়ার কারণে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়েছিল তাদেরকে। হ্যারল্ড দুঃখের সাথে এই কথাটি পাস্তোলা এবং অলড্রিজকে বলে। তার মুখে অনুশোচনা স্পষ্ট ফুটে উঠছিল। সে বলে, তুমি ঠিকই বলেছ, আমি এমন এক পাইলট যে নিজের প্লেনটিকে হারিয়ে ফেলেছে এবং নিজের সাথে তোমাদের জীবনও ঝুঁকিতে ফেলেছে। আমি জানি না এই ভুলের মাসুল আমি কিভাবে দেব, আমাকে ক্ষমা করে দাও তোমরা। হ্যারল্ডের এই অনুশোচনা ভরা কথা শুনে অলড্রিজ আর পাস্তোলার রাগ কমে যায়। এরপর অলড্রিজ ম্যাপের দিকে তাকিয়ে বলে, হয়তো এই ম্যাপ পুরোপুরি ঠিক নয়, কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের শেষ ভরসা এটাই। এদিকে তখনও হাওয়া বইছিল না, যার ফলে বোটটি এক জায়গায় দাঁড়িয়েছিল। এটি দেখে পাস্তোলা বলে, মনে হচ্ছে হাওয়া আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। ঠিক তখনই হ্যারল্ডের মাথায় একটি বুদ্ধি আসে। সে নিজের জুতোর উপরের অংশ কেটে 2টি বৈঠা তৈরি করে এবং জুতো তলাটিকে বৈঠার মতো ব্যবহার করে বোটটিকে এগিয়ে নিয়ে যেতে থাকে।
বেঁচে থাকার এই লড়াইয়ে তারা এইভাবেই 30 দিন সার্ভাইভ করে যায়। 30তম দিনেও ক্রমাগত খিদে আর তৃষ্ণার সাথে লড়াই করতে করতে তিনজনের শরীরে আর বিন্দুমাত্র শক্তি বেঁচে থাকে না। তারা প্রায় মৃত লাশের মতো বোটের উপর শুয়ে থাকে। কিন্তু সেই সন্ধ্যায় আকাশে কালো মেঘ জমতে শুরু করে। মনে হচ্ছিল এবার হয়তো বৃষ্টি হবে। তিনজনের চোখে আশার আলো ফিরে আসে। আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিও শুরু হয়ে যায়, যার ফলে এই বৃষ্টি তাদের গত কয়েকদিনের তৃষ্ণা মিটিয়ে দেয়। তারা আগামী কয়েকদিনের জন্য কিছুটা জলও জমিয়ে নেয়। কিন্তু তখনই আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে। হ্যারল্ড দেখে মেঘ আরও ঘন এবং কালো হচ্ছে। কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছিল। সে বলে, আমার এটা মোটেও ভালো ঠেকছে না। মেঘ উল্টো দিকে যাচ্ছে, হয়তো বড় কোনো ঝড় আসতে চলেছে। তাদের কিছু বুঝে ওঠার আগেই হাওয়া আরও জোরে জোরে বইতে শুরু করে। হ্যারল্ড চিৎকার করে বলে, সবাই তৈরি থাকো, ঝড় এসে পড়েছে। সে একটি লাইফ জ্যাকেট অলড্রিজের দিকে ছুড়ে দিয়ে বলে, এটা ধরো, মনে আছে তুমি সাঁতার কাটতে জানো না? তখনই সমুদ্রের এক বিশাল ঢেউ এসে বোটটিকে ধাক্কা দিয়ে উল্টে দেয়। তিনজনেই সমুদ্রে পড়ে যায়। উত্তাল ঝড়ের মধ্যে নিজেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। এই হুড়োহুড়ির মধ্যে পাঁচতলাকে তারা দেখতে পায় না। হ্যারল্ড চারিদিকে তাকালেও তাকে কোথাও দেখা যায় না। ঘাবড়ে গিয়ে সে তার নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলে না। চারিদিকে শুধু উঁচু পাহাড়ের মতো ঢেউই দেখা যাচ্ছিল। অনেকক্ষণ ডাকার পর হ্যারল্ড ঘুরতে এসে দেখে পাঁচতলা তো বোটের অন্য দিকটিকে ধরে আছে। এটা দেখে তারা দুইজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভেবেছিল পাঁচতলা মারা গেছে। তো যাই হোক, এরপর সবাই মিলে কোনো মতে বোটটিকে সোজা করে আবারও তার উপর চেপে পড়ে। পরদিন তিনজন একেবারে মৃত লাশের মতো বোটের উপর পড়েছিল। তাদের শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, ঠোঁট ফেটে গিয়েছিল, আর চোখে শুধু নিরাশা ছাড়া আর কিছুই ছিল না। পাঁচতলা দুর্বল গলায় বলে, যদি আমাদের মধ্যে কেউ মারা যায় তবে সেই মৃতদেহ কি করব? হ্যারল্ড হালকা হেসে বলে, অলড্রিজ, তুমি তো সবসময় খাবার কথাই বলো, তাই তুমি লিভার বা হার্ট কিছু একটা খেয়ে নিও। হ্যারল্ড আরও বলে, যদি তারা কোনোভাবে এই বিপদ থেকে বেঁচে ফেরে তবে অলড্রিজ ও পাঁচতলা দুজনকেই সে মেডেল পাইয়ে দেবে। তবে হয়তো বেঁচে ফিরলেও হ্যারল্ডের কোর্ট মার্শাল হতে পারে। অলড্রিজ ও পাঁচতলা বলে, আমাদের মনে হয় না যে তুমি এমন কিছু করেছো যার জন্য তোমার কোর্ট মার্শাল হওয়া উচিত। এ কথা শুনে হ্যারল্ডের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সে বলে, মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়, কিন্তু শেষ সিদ্ধান্তটা সবসময় উপরওয়ালার হাতে থাকে। তাই আমাদের এখানে আর আফসোস করার কোনো দরকার নেই। এটা শুনে পাঁচতলা কোনো মতে উঠে বসে এবং বলে, যদি এটা উপরওয়ালার ইচ্ছা হয় তবে তার মানে তিনি চান আমরা আমাদের যাত্রা শেষ করি। আমরা এত দূর এসে হার মানতে পারি না। পাঁচতলার এই কথা শুনে সবার মনে সাহস ফিরে আসে। তিনজনেই নিজেদেরকে কিছুটা সামলিয়েই শুয়ে শুয়েই হাত দিয়ে বৈঠার মতো জল ঠেলতে শুরু করে, যাতে বোটটি কিছুটা এগিয়ে যায়। কিন্তু কয়েক মিনিটেই তারা হাঁপিয়ে যায়। হাত অবশ হয়ে আসছে এবং ধীরে ধীরে তাদের সাহসও ভেঙে পড়েছে। আর এটা কোনো মানুষের পক্ষে সম্ভবই নয়। এতদিন ধরে তাদের পেটে ভালোভাবে খাবার পড়েনি, নাকি জল। তারা আবারও প্রাণহীন হয়ে বোটের উপরে শুয়ে পড়ে। হ্যারল্ড লক্ষ্য করে পাঁচতলা অনেকক্ষণ ধরে একদমই নড়াচড়া করছে না। সে তাকে 2-3 বার ডাকলেও কোনো সাড়া মেলে না। হ্যারল্ডের মনে হয় হয়তো পাঁচতলা আর বেঁচে নেই, তাদের বন্ধু তাদেরকে ছেড়ে চলে গেছে। তাই সে ধীরে ধীরে অলড্রিজকে ইশারা করে বলে। কিছুক্ষণের জন্যই তারা একেবারেই চুপচাপ হয়ে যায়, কারণ দুঃখ প্রকাশ করার মতো চোখের জল পর্যন্ত তাদের শরীরে ছিল না। কিন্তু ঠিক তখনই পাঁচতলার চোখের পাতা নড়ে ওঠে। এটি দেখে হ্যারল্ড এবং অলড্রিজ স্বস্তির নিঃশ্বাস ফেলে যে সে এখনো বেঁচে আছে। কিছুক্ষণ পর হ্যারল্ড হঠাৎই দূরে কিছু একটা সবুজ দেখতে পায়। সে সাথে সাথেই অলড্রিজকে জানায়। হ্যারল্ড এবং পাঁচতলাও সেদিকে তাকিয়ে দেখে এবং সামনের দৃশ্য দেখে সবাই খুশিতে পাগল হয়ে যায়। হ্যারল্ড চেঁচিয়ে বলে ওঠে, আমরা পেরেছি, আমরা সফল হয়েছি, আমরা মৃত্যুকে হারিয়ে দিয়েছি। আসলে তাদের সামনে একটি দ্বীপ দেখা যাচ্ছিল, যার নাম ছিল পুকা পুকা আইল্যান্ড। কোনো রকমে তারা বাকি পথটুকু পার করে কিনারায় পৌঁছে যায়। তারা নিজেদের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে তারা এখনও বেঁচে আছে। প্রায় 34 দিন ধরে তারা এই বিশাল সমুদ্রে কমপক্ষে 1000 মাইলেরও বেশি পথ অতিক্রম করে এবং অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে সমতল ভূমিতে পা রাখে। এরপর আমেরিকান সেনা তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যায়। এই বীরত্বের জন্য হ্যারল্ডকে নেভি ক্রস দিয়ে সম্মানিত করা হয়, যা আমেরিকার অন্যতম বড় সামরিক সম্মানগুলির মধ্যে একটি। কিন্তু এই ঘটনার পর সে আর কোনোদিনই প্লেন ওড়ায়নি। অন্যদিকে পাঁচতলার শারীরিক অবস্থা পরবর্তীতে এতটাই খারাপ হয়ে যায় যে সে নৌবাহিনীতে নিজের কাজ চালিয়ে যেতে পারেনি এবং দুর্ভাগ্যবশত 1986 সালে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু অলড্রিজ নৌবাহিনীতে রেডিওম্যান হিসেবে নিজের কাজ চালিয়ে যায় এবং এই ফিল্ডেই নিজের ক্যারিয়ার গড়ে তোলে।
হ্যারল্ড, পাস্তোলা এবং অলড্রিচ এই তিনজনেই প্রমাণ করে দিয়েছিল যে বিপদ যতই বড় হোক না কেন, মানুষ ততক্ষণ হারে না যতক্ষণ না সে নিজে হার না মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাস্তব জীবনেও আমাদের অনেক সময় মনে হয় যে সব পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি ছোট্ট আশার আলোয় অন্ধকারের মধ্যে প্রদীপের মতো আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়, এবং এটা আমাদের প্রত্যেক মানুষকেই মনে রাখা উচিত। আর এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।